বৃন্দাবনের ভিতরে অসংখ্য মন্দির, এবং এই মন্দিরগুলো ঘুরতে হলে টোটো বা রিক্সা করে ঘোরাই সবথেকে সহজ এবং বেস্ট অপশন। তবে সময়ে না পৌঁছাতে পারলে কিন্তু মন্দির দর্শন অসম্পূর্ণ হয়ে যেতে পারে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 7:30 বাজে, তো এখনও কুয়াশা, রোদ তো এখানে বেসিক্যালি সানরাইজ ওই 7:10-এর দিকে, 7:08 এরকম, কিন্তু এখনও অবধি সূর্যের তো মুখ দেখা যাচ্ছে না, সাথে প্রচুর কুয়াশা। আজকে আমরা বৃন্দাবনে যে লোকাল জায়গাগুলো আছে সেগুলো সমস্ত দেখব। পুরো কুয়াশা হয়ে আছে, এটা আমাদের হোটেল থেকেই। আর এখানে চশমা পরে থাকা তো খুবই সমস্যা, বাদর পুরো একদম ছিনিয়ে নিয়ে চলে যায়। আমাদের সাথেই হয়েছে আগের দিন, ফিরছিলাম নিধুবন থেকে, হঠাৎ করে পুরো মার হাতের চশমা ছিনিয়ে নিয়ে চলে গেছে। শর্ত হচ্ছে ফ্রুটি দিতে হবে, একটা ফ্রুটি দিলে তবে হচ্ছে ওরা সেই চশমা আবার ফেরত করে দেয়। পৌঁছালাম আমরা বাকে বিহারী মন্দির। শীতের সকাল, তাই ভিড়ও অনেক, তাছাড়া এই সময়টা একটু ভিড় বেশিই হয়। এই বাকে বিহারী মন্দিরের বাকে বিহারীজির মূর্তিকে রাধাকৃষ্ণের মিলিত রূপ মনে করা হয়। বাকে বিহারীকে একসময় মূলত নিধিবনে পূজা করা হতো। পরবর্তীতে 1864-তে এই মন্দির তৈরি হওয়ার পর এখানে স্থানান্তরিত করা হয়। এখানে ভগবানকে বালক রূপে পূজা করা হয়। স্বামী হরিদাস দীর্ঘ 12 বছর নিধিবনে তপস্যা করেন। তখন কৃষ্ণ ঠাকুর তাকে দেখা দেন প্রসন্ন হয়ে, এবং স্বামী হরিদাস তার কাছে ভক্তি ও পূজার পাঠ পেতে প্রার্থনা করেন। এরপরে তিনি রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে একটি বিগ্রহে রূপ দান করেন এবং নাম দেন বাকে বিহারী। আর সেই সময় থেকেই বাকে বিহারীজি হরিদাসের কাছে পূজিত হতে থাকেন। এই মন্দিরে বেশ কয়েকটি আশ্চর্য জিনিস আছে, যেমন এই মন্দিরে কিন্তু ঘণ্টা বাজানো হয় না। যদি বালকরূপী বাকে বিহারীজি ভয় পেয়ে যান অথবা কষ্ট হয়, এখানে সকালে মঙ্গল আরতিও কিন্তু হয় না, যাতে বালকরূপী বাকে বিহারীজির ঘুমে ব্যাঘাত না ঘটে। শুধুমাত্র জন্মাষ্টমীতে মঙ্গল আরতি সকালে হয়। বালক বাকে বিহারীজিকে এখানে প্রতিদিন দুধ ভাত এবং মিষ্টি জাতীয় দ্রব্য দেওয়া হয়। আর হয় এখানে ঝাঁকি দর্শন, অর্থাৎ বাকে বিহারীজির নিরবিচ্ছিন্ন দর্শন এড়াতে প্রতি 5 মিনিটে বারে বারে পর্দা টানা হয়। কারণ বাকে বিহারীজি ভক্তদের মনের কষ্ট দেখে তাদের সঙ্গে তাদের বাড়ি চলে যেতে পারেন মন্দির শূন্য করে। বছরে মাত্র একবার শারদ পূর্ণিমা উপলক্ষে বাকে বিহারীজি তার হাতে বাঁশি ধারণ করেন। এই মন্দির খোলা থাকে সকাল 7:45 থেকে দুপুর 12টা এবং বিকেলে 5:30 থেকে রাত্রি 9:30 অবধি। আর শীতকালে সকাল 8:45 থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে। বাকে বিহারী মন্দিরের একদম পাশেই এই রাধা বল্লভ মন্দির, এখানে এখন আমরা ঢুকছি। 1584 সালে সুন্দর দাসজি এই মন্দির নির্মাণ করেছিলেন। এটা পুরো লাল পাথরে তৈরি ছিল। এখন পাশেই হয়েছে নতুন মন্দির। শ্রী হরিবংশ মহাপ্রভু রাধা বল্লভজিউকে খুঁজে পেয়েছিলেন। ভগবানের মুরলী অর্থাৎ বাঁশির অবতার ছিলেন এই হরিবংশ মহাপ্রভু। সকাল 5টা থেকে 12টা এবং সন্ধে 6টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে এই মন্দির। বাইরে জুতো রাখার জায়গা রয়েছে। আর বাদর হতে সাবধান। আমার হাজবেন্ডের যে টুপিটা নিয়ে চলে গেছে। আর মজার জিনিস হলো, ফ্রুটি কিনে দিলে কিন্তু ফেরত দিয়ে দেবে, তবে এক হাতে ফ্রুটি তখনও আরেক হাতে জিনিসটা ধরা, তার মানে আপনাকে 2টো ফ্রুটি কিনে দিতে হবে, তবে গিয়ে হাত থেকে ও জিনিসটা ফেলে দেবে। অবশ্য আমাদের আর সেই সুযোগ হয়নি। ফ্রুটি কিনতে কিনতে তার আগেই টুপিটা ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে। এবার একটা রিক্সা ভাড়া করলাম, 3 জনে মিলে বাকি মন্দিরগুলো দেখব বলে বেরিয়ে এলাম। প্রথমেই এলাম কালিয়দহ মন্দির, একে কালিয়দমন ঘাটও বলা হয়। এই হলো মন্দিরের মেন গেট। এখানে একটা সময় যমুনা নদী বইত। এখানেই কালীয়নাগ থাকত। গরুরের অত্যাচার থেকে বাঁচতে এই যমুনা নদীতে কালীয়নাগ বসতি স্থাপন করেছিল, কিন্তু তার বিষ নদীকে দূষিত করছিল, যা বৃন্দাবনের মানুষের ক্ষতি করছিল। কৃষ্ণ ঠাকুর কালীয়নাগকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে বলেন বৃন্দাবনবাসীকে বাঁচানোর জন্য। কালীয়নাগ তা মানতে আপত্তি জানায়। এরপর লড়াই শুরু হয়।
এবং অবশেষে কৃষ্ণ ঠাকুর কালীয় নাগের মাথায় উঠে নৃত্য শুরু করেন এবং নাগের মাথায় কৃষ্ণ ঠাকুরের পায়ের ছাপ পড়ে। কৃষ্ণ ঠাকুরের এই পায়ের স্পর্শে কালীয় নাগের অহংকার চূর্ণ হয়। এরপর কৃষ্ণ ঠাকুর তাকে সমুদ্রে চলে যেতে বলেন এবং বলেন যে গরুর আর বিরক্ত করবে না। এই কালীয়দাহ হলো সেই জায়গা যেখানে কালীয় নাগ দমন হয়েছিল। এই যে গাছ, এখানে উঠে কৃষ্ণ ঠাকুর যমুনার জলে লাফ দিত। বলা হয় এই গাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। কথিত আছে যে মহাভারতের যুগে গরুর অমৃত নিয়ে এই গাছে এসে বসেছিলেন এবং কয়েক ফোঁটা অমৃত এই গাছে পড়ে যায়। তাই এই গাছ 5000-এরও বেশি সময় ধরে অমর এবং পুরো সবুজ পাতায় ভর্তি। এখানে আছে কালীয় নাগের সেই মূর্তি, যেখানে কালীয় নাগের উপর নৃত্যরত কৃষ্ণ ঠাকুর এবং পাশে কালীয় নাগের রানীরা। 3 জনের 10 টাকা না? कितना है? 3 জনের মা 10 করে। कितना है भाई? হয় না, वो ছোট পেহেন। এবারে ঢুকছি মদনমোহন মন্দির। প্রায় 5000 বছর আগে রাজা বজ্রনাভর সময় তিনি এই মন্দির প্রথম বানিয়েছিলেন। সময়ের কালে নষ্ট হয়ে গেছিল। ইতিহাস বলে সনাতন গোস্বামীর তত্ত্বাবধানে এই মন্দির তৈরি হয়েছিল 1580-তে। 1670-এ ঔরঙ্গজেবের শাসনকালে এই মূর্তি রক্ষার জন্য জয়পুরে নিয়ে যাওয়া হয়। ঔরঙ্গজেবের আক্রমণে এই মন্দির ধ্বংস হয়ে গেছিল। এরপর নতুন করে আবার এই মন্দির তৈরি হয়। কথিত যে অদ্বৈত আচার্য যখন বৃন্দাবন এসেছিলেন, তিনি এই মদনমোহনের বিগ্রহ পুরাতন এক বট গাছ, যা অদ্বৈত বট নামে পরিচিত, তার নিচে খুঁজে পেয়েছিলেন এবং এরপর সনাতন গোস্বামীর কাছে এই বিগ্রহ আসে। তিনি দীর্ঘদিন পুজো করেন এখানেই। এরপর কপুর রাম দাস, একজন ব্যবসায়ী, মদনমোহনের ক্ষমতা সম্পর্কে অবগত হয়ে এখানে এই মন্দিরটি তৈরি করে দেন। এখানে রয়েছে সনাতন গোস্বামীর ভজন কুটির। সনাতন গোস্বামী মথুরাতে ভিক্ষা করতে যেতেন। আটা আর ছোলা পেতেন। সেই আটা জলে মেখে ছোট বলের মতো বানিয়ে লাড্ডু বানাতেন এবং ভগবান মদনমোহনকে ভোগ দিতেন। মন্দিরের পিছনেই রয়েছে সনাতন গোস্বামীর সমাধি। গুরু পূর্ণিমার দিন তিনি দেহত্যাগ করেন। তিনি মানসী গঙ্গায় ভজন করতে করতে দেহত্যাগ করেন। এরপর তার প্রাণপ্রিয় মদনমোহনের পাশে এনে তাকে সমাধি দেওয়া হয়। বলা হয় তিনি কৃষ্ণের বৃন্দাবন লীলার সময় রতি মঞ্জরি ছিলেন। 20 মিটার উচ্চতা এই মন্দিরের প্রায়। একদম যমুনার পাশেই এই মন্দির ছিল। কখন এই মন্দির খোলা থাকে? গরমকালে সকাল 6টা থেকে 11টা এবং বিকালে 5টা থেকে রাত্রি 9:30 অবধি, আর শীতকালে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি এই মন্দির খোলা থাকে। এবার যাচ্ছি কেশিঘাট। কেশিঘাট যাওয়ার আগেই পড়ল চিরঘাট। চিরঘাট আর কেশিঘাট প্রায় পাশাপাশি। চিরঘাট হলো সেই ঘাট যেখানে গোপীরা স্নান করতেন এবং কৃষ্ণ ঠাকুর তাদের জামা কাপড় চুরি করে কদম গাছে লুকিয়ে থাকতেন। পৌঁছালাম কেশিঘাট। একটা রিক্সা করে 3 জনে মিলে চলে এলাম। কথিত কংসকে হত্যার পরে যমুনার পবিত্র জলে হাত ধোয়ার জন্যে এবং স্নান করার জন্যে কৃষ্ণ ঠাকুর এই ঘাটে এসেছিলেন। 17th সেঞ্চুরিতে ভরতপুরের রানী লক্ষ্মী দেবী এই ঘাট তৈরি করান। বলা হয় যমুনার জল স্পর্শ করলে, স্বাদ নিলে, দেখলে এবং খেলে শুদ্ধ হওয়া যায়। কেশিঘাটে প্রচুর ভক্ত সমাগম হয়। প্রার্থনা করেন এসে তারা এখানের জলে স্নান করেন। কেশিঘাট যেহেতু ওপেন জায়গা, তো সবসময় খোলা, তবে 6টা থেকে সকালবেলায় রাত্রি 8টার মধ্যে এলে ভালো হয়। এটি হলো শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির। বন্ধ ছিল। ওই বলছিলাম যে বৃন্দাবনে যদি সময় একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু দর্শন অসম্পূর্ণ থেকে যায়। আর এই হলো রাধারমণ মন্দির।
এই মন্দিরও আমরা বন্ধ পেয়েছি। এই মন্দির গোপাল ভট্ট গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন। সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5:30 থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। টাইমিং কিন্তু এখানে খুব ক্রুশিয়াল। এত মন্দির আর সকালে আর বিকেলের টাইমটুকুর মধ্যেই সব দর্শন করতে হবে, তাই প্রপার প্ল্যান না থাকলে কিন্তু মন্দির বন্ধ পাওয়ার চান্সেস অনেকটা বেশি। রাধা গোবিন্দদেব মন্দিরে ঢুকছি। এখানে ছবি তোলা আরও কঠিন, এত বাদর, কখন যে মোবাইলটাও ছো মেরে নিয়ে যাবে। চৈতন্য মহাপ্রভুর নির্দেশে শ্রীরূপ গোস্বামী বৃন্দাবনে আসেন এবং এই স্থল থেকে তিনি এই মূর্তি উদ্ধার করেন এবং তারপর এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দির সকাল 4:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 5:30 থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এই হলো রঙ্গনাথ টেম্পল। এই মন্দির ভগবান রঙ্গনাথের, যিনি ভগবান শ্রীকৃষ্ণের ইনকার্নেশন বলা হয়। এই মন্দির বৃন্দাবনের অন্যতম বৃহত্তম মন্দির। এই মন্দির মূলত ভগবান বিষ্ণু এবং তার স্ত্রী লক্ষ্মী দেবীর। এখানে পূজারী হলেন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ। এই মন্দিরটি 1845 সালে শুরু হয় এবং 1851 সালে তৈরি সম্পন্ন হয়। চেন্নাইয়ের শেঠ রাধাকৃষ্ণ এবং শেঠ গোবিন্দ দাস দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দির। কখন খোলা থাকে এই মন্দির? গরমকালে সকাল 5:30 থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা, আর শীতকালে সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 9টা অবধি খোলা। মায়ের চারিদিকে দেখো, রঙ্গনাথ মন্দির, মাঝে বিষ্ণু শেষনাগের উপর শয়নে লক্ষ্মী ঠাকুর আছেন, আর ব্রহ্মা, সামনে চলমান লক্ষ্মী, পিছনে স্থির লক্ষ্মী। বৈকুণ্ঠ উৎসবের সময় লক্ষ্মীকে সামনে আনা হয়। আচ্ছা, দেখে নিয়েছি। 1608 সালে এই কুণ্ড রাজা বীর সিং পুনরুদ্ধার করেন। নারদ মুনি ভগবানের রাসলীলার ভাগীদার হতে চেয়েছিলেন। শ্রী বৃন্দাবন দেবী এখানে নারদ মুনিকে স্নান করিয়ে গোপীর রূপ দেন, যাতে মহারাসে তিনি সামিল হতে পারেন। কথিত আছে যে ব্রহ্মার চোখের জলে নাকি এই পবিত্র কুণ্ডের সৃষ্টি। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কুণ্ডের গুরুত্ব বর্ণনা করেছেন। শ্রীল রূপ গোস্বামী বৃন্দাদেবীর বিগ্রহ এই কুণ্ড থেকেই পান। ব্রজবাসীদের কথা অনুযায়ী মীরাবাই বৃন্দাবনে তার প্রথম রাত এই কুণ্ডেরই পূর্ব দিকের ঘাটে কাটিয়েছিলেন। আমরা যাচ্ছিলাম গোপেশ্বর মহাদেবের মন্দির। তার আগে হঠাৎ চোখে এলো এই মন্দিরটি। এই মন্দির হলো শ্রী রাধা গোপাল টেম্পল। সিন্ধিয়া রাজত্বের সময় এই গোপাল মন্দির। কৃষ্ণ ঠাকুর গোয়ালিয়রের রাজাকে স্বপ্ন দিয়ে এখানে দেখা করতে বলেন। এরপর উনি এখানে আসেন। পুরোহিত মশাই প্রথমে দরজা খোলেননি, আবার কৃষ্ণ ঠাকুর দর্শন দিয়ে দরজা খুলতে বলেন। তখন ঢুকে উনি দেখেন কৃষ্ণ ঠাকুরের রাসলীলা। উনি বিশ্বাস করেই উঠতে পারেননি। কোথায় ভগবান উনি খুঁজতে শুরু করলেন এবং ভগবান কৃষ্ণ তখন এক লাফ দিয়ে মন্দিরে ঢুকে যান, আর সেই সময় উনার পায়ের ছাপ এখানে রয়ে যায়। এই হলো উনার সেই পায়ের ছাপ। অবশেষে পৌঁছালাম গোপেশ্বর মহাদেবের মন্দির। কথিত আছে ভগবান শিব কৈলাসে ধ্যানে ছিলেন আর কৃষ্ণ ঠাকুর বংশীবটে বাঁশি বাজাচ্ছিলেন। ভগবান শিব সেই দিব্য সুর শুনতে পেলেন এবং উনার ধ্যান ভঙ্গ হলো। তিনি বৃন্দাবনে এলেন। সেখানে কৃষ্ণ ঠাকুর রাধারানী এবং গোপীদের সাথে মহারাসলীলায় ছিলেন, কিন্তু ভগবান শিবকে গোপীরা এবং বৃন্দাদেবী ঢুকতে বাধা দিলেন। বললেন যে এখানে কৃষ্ণ ঠাকুর ছাড়া আর কোনো পুরুষ ঢুকতে পারবে না। তখন শিব ঠাকুর রাধারানীর ধ্যানে বসলেন। রাধারানী সেই সম্পর্কে অবগত হয়ে সখী ললিতাকে দিয়ে বলে পাঠালেন শিব ঠাকুরকে মানসরোবরে স্নান করে আসতে। সেখানে স্নান করায় শিব ঠাকুর এক সুন্দরী গোপীর রূপ ধারণ করলেন এবং মহারাসে প্রবেশ করলেন। কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুরকে দেখে বললেন, হে গোপেশ্বর, আপনাকে গোপী রূপে দেখে খুব ভালো লাগলো, এবং বলেন আজ থেকে সব গোপীরা আপনাকে সম্মান দেবে
এবং গোপীভাব আনার জন্য আপনারই আশীর্বাদ নেবে। বৃন্দাবনে ভগবান শিব গোপেশ্বর রূপে পূজিত হন। যমুনার কিনারেই এই মন্দির। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।